আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শর্ট প্রশ্নগুলো দেখানো হয়েছিল। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় এবং তার সমাধান কেমনভাবে হবে সেটা নিয়ে আলোচনায় থাকব। দেখো, এই প্রশ্নগুলো থাকে 3 নম্বরের। এখানে তোমাদের যে অঙ্কগুলো আছে, পেজ নম্বর 13, বসে দেখি 1.3। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের তো খুব ভালোভাবেই আগেই তৈরি করে রেখেছিলাম। তো আবারও দু একটা এখান থেকে দেখাবো। সব অঙ্ক সমাধান করা সম্ভব হবে না, আমরা এখানে বেছে বেছে কয়েকটা অঙ্ক এখানে দেখাবো। যেমন 1, 2, 3 এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই পারবে করতে। এখানে আমরা আরও কয়েকটা অঙ্ক আছে যেগুলো তোমরা অবশ্যই পারবে করতে। আমরা আজকে 4-এর দাগের অঙ্কগুলো থেকে শুরু করব। কিভাবে লেখা অঙ্ক থেকে সমীকরণ গঠন করা হয় সেটা নিয়ে আলোচনায় থাকবে। দেখো, 1-এর, 2-এর এবং 3-এর দাগের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, করতেও পারবে। তবু আমি একটা 1-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি কী কী হতে পারে। ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কোনগুলো? না, অখণ্ড সংখ্যা হচ্ছে 1, 2, তো 1.1-2, 1.5-7 এইগুলো নয়, 1, 2, 3, 4 স্বাভাবিক সংখ্যাগুলো। এই অখণ্ড সংখ্যার অন্তর বলেছে 3। তাহলে একটা যদি x ধরো, তাহলে আর একটা হতে পারে x-3 অথবা x+3, দুটোই হবে। তাহলে একটি ধরে নিলাম একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x, অপর ধনাত্মক অখণ্ড সংখ্যাটি x+3 অথবা x-3, যে কোনো একটা ধরবে। তাদের বর্গের সমষ্টি 117। তাহলে আমরা শর্তে লিখে দিতে পারি বা সমীকরণটি হবে x² + x+3 তার হোল স্কোয়ার সমান 117। এখান থেকে যে সমীকরণটা পাবে দ্বিঘাত সমীকরণে, তার সমাধান করার চেষ্টা করবে। 2 নম্বরে যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমি তার উচ্চতার দ্বিগুণ থেকে 18 মিটার বেশি। তাহলে আমরা ধরে নিতে পারি ত্রিভুজটির উচ্চতাটা x মিটার, তাহলে ভূমির দৈর্ঘ্যটা হবে তার দ্বিগুণের থেকেও 18 মিটার বেশি। তার মানে 2x + 18 মিটার ভূমির দৈর্ঘ্যটা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতায় আমরা জানি, তাহলে শর্তে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। এখান থেকে মানগুলো বসিয়ে তার সমাধান করার চেষ্টা করবে। ঠিক আছে। 3 নম্বরে যে অঙ্কটা আছে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধনাত্মক সংখ্যাটি ধরে নিলাম x। তাহলে সমীকরণটি হবে বা শর্তে লিখতে পারো যে সংখ্যার 5 গুণ মানে x গণিত 5 সমান তার বর্গের দ্বিগুণ। বর্গের দ্বিগুণ মানে x² দ্বিগুণ, তাহলে x² × 2, তার থেকে 3 কম -3। তাহলে সমীকরণটা হলো 5x = 2x² - 3। এখান থেকে তার সমাধানটা করবে, x এর মান পেয়ে যাবে। ঠিক আছে। এখন দেখো 4-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু দেখো। 4-এর দাগের অঙ্কটা বলেছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। ধরো এখান থেকে এইটা দূরত্ব, এটা হচ্ছে 200 কিলোমিটার দূরত্বটা। এবার কি বলেছে না, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে। এখান থেকে তুমি এখানে যেতে চাইছো মোটর গাড়ি করে, যা সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে জিপ গাড়ির গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি তার কম সময় লাগবে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করো। দেখো, কোন গাড়ির গতিবেগ নির্ণয় করতে বলেছি? মোটর গাড়ির গতিবেগ। তাহলে ধরে নিলাম, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি
পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় এক্স মিলে যায়। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ হবে ওর থেকে 5 কিলোমিটার বেশি, তাহলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার আমরা একবারে সমীকরণে আসি, একটু অসুবিধা হবে কিন্তু সমীকরণটা আমরা চলে আসি। দেখো সমীকরণটা কিভাবে লিখব? সমীকরণ দেখো, গতিবেগ আছে, দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে দূরত্ব 200 কিলোমিটার, এটা কি দূরত্ব। দূরত্ব আমরা সময় নির্ণয় করতে চাইছি, সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, বুঝতে পেরেছো? দূরত্বকে গতিবেগ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সময় পেয়ে যাব। তাহলে এখানে 2 ঘন্টা কম সময় লাগছে কার না, এই 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির থেকে জিপ গাড়ির সময়টা কম লাগছে। তাহলে কার সময় বেশি লাগছে? 2 ঘন্টা বেশি সময় লাগছে মোটর গাড়ির, জিপ গাড়ির 2 ঘন্টা কম সময় লাগছে। তাহলে যার বেশি সময় লাগছে সেটাকে আগে লিখবে। তাহলে আমরা সমীকরণটা কি লিখব? দেখো সময় মানে দূরত্ব বাই গতিবেগ, দূরত্বটা কত দিয়ে আছে 200, তাহলে দূরত্ব বাই গতিবেগ, এই গতিবেগটা এইটা না এইটা দিয়ে ভাগ করবো প্রথমে, না যার সময় বেশি লাগবে। কার সময় বেশি লেগেছে 2 ঘন্টা? মোটর গাড়ির। জিপ গাড়ির 2 ঘন্টা সময় কম নেয়, তার মানে মোটর গাড়ির 2 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে এই সময়টা 200 বাই এক্স লিখবে, ঠিক আছে? কারণ মোট দূরত্ব বাই সময়, মোট দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে সময়, মাইনাস আবারও দূরত্ব কি গিয়েছে, এবার এটা হচ্ছে মোটর গাড়ি গিয়েছে, এবার জিপ গাড়ির কত সময় লাগবে, দূরত্ব বাই গতিবেগ। দেখো এটা হচ্ছে মোটর গাড়ি, এটা মোটর গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে জিপ গাড়ি, তাহলে এটা হচ্ছে মোটর গাড়ি, এটা হচ্ছে জিপ গাড়ি। তাহলে মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা কত সময় কম লেগেছে? 2 ঘন্টা, বুঝতে পেরেছো? মোটর গাড়িটা সময়, এটা জিপ গাড়ির সময়, জিপ গাড়ি তো 2 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে, তাহলে মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা বিয়োগ ফল সমান 2, ঠিক আছে? এবার এখান থেকে আমাকে এটার সমাধান করতে হবে। তাহলে এখানে কি করবে, লসাগু করবে, এক্স এক্স প্লাস 5, ঠিক আছে? তাহলে এক্স মিলে গেল, এক্স প্লাস 5 কে 200 দিয়ে গুণ করলে 200 এক্স প্লাস 1000 মাইনাস এক্স প্লাস 5 মিলে গেল, এক্স কে 200 দিয়ে গুণ করলে 200 এক্স সমান, এর তলায় 1 মনে করে নিতে পারবে। এখন দেখো 200 এক্স প্লাস আছে, এখানে মাইনাস 200 এক্স আছে, কেটে যাচ্ছে, তার মানে 1000 বাই এটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 2/1, বুঝতে পেরেছো? এবার দেখো এই ওপরের সঙ্গে ওপরটাও তোমরা কেটে ছোট করে নিতে পারো, তাহলে 500, 200 আর 2 কে 1000 দিয়ে ভাগ করলে 500, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 500, না এক্স স্কোয়ার প্লাস 5x আর এখানে 500 আছে সমান 500, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। দেখো এটা আমরা দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করতে পারলাম। এবার এদের সমাধান, ঠিক আছে? তাহলে 500কে আমাকে কি করতে হবে, ভেঙে 5 আনতে হবে। এই 500টা ভাঙবে, বুঝছি? আমরা 5 দিয়ে ভাঙলাম 5 100, আবার 5 দিয়ে ভাঙলাম 5 20 100, তাহলে দেখো 5 5 25, 25 থেকে 20 বিয়োগ করলে আমরা 5 পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে 25 একবারে লিখে দিচ্ছি, 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0, তাই না? বুঝতে পেরেছো? তাহলে x কমন নিলাম, x প্লাস 25 মাইনাস 20 কমন নিলাম, x প্লাস 25 সমান 0, তাহলে x প্লাস 25 x মাইনাস সমান 0, ঠিক আছে? তাহলে এইটা সমান 0 হতে পারে, তাহলে x প্লাস 25 সমান 0, তাহলে x সমান মাইনাস 25 আর x মাইনাস 20 সমান 0, তাহলে x সমান 20। এখন x এর মান দুটো হয়েছে, মাইনাস 25 আর 20 হয়েছে।
দেখো এখানে আমরা গতিবেগ ধরেছি, গতিবেগ কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে গতিবেগ ঋণাত্মক না হলে গতিবেগ ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে গতিবেগ ঋণাত্মক যদি না হয় তাহলে এক্স এর মান -25 হতে পারে না। তাহলে মোটর গাড়ির গতিবেগটা কত? অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দেখো 20 এক্স মানে হচ্ছে 20 কিমি পার ঘন্টা ধরেছি, তাহলে 20 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছি এটা অঙ্কটা? এরকম ধরনের অঙ্ক দেখবে আরও আছে, সেই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, কিন্তু এইরকম পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যেমন এখানে দেখবো উদাহরণ তোমাদের 16 দিক আছে, 11 পেজে 16 অঙ্কটা আছে। এইরকম অঙ্ক তোমাদের দেখবে পেজ নাম্বার পেজ নাম্বার 22-এর দাগে অঙ্ক আছে, দেখবে 8-এর অঙ্কটা আছে। বুঝছে? 3-এর দাগের 8-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবে করার। এরপর আরেকটা আলাদা অঙ্ক দেখাবো। প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা আলাদা দেখাবো, আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, এই ধরনের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো চেষ্টা করবে। এরপর দেখো 5-এর দাগের যে অঙ্কটা আছে, বলেছি অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থটা y মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে শর্তে লিখতে পারি ক্ষেত্রফল মানে কি, হ্যাঁ x দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থর গুণফল, তাহলে x গণিত y সমান ক্ষেত্রফল 2000। ঠিক আছে, আর একটা পাচ্ছি তাদের পরিসীমা, আবারও একটা শর্তে লিখতে পারি পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 180। দেখো তাদের ক্ষেত্রফল মানে xy সমান 2000, তাহলে xy সমান কত হলো? xy সমান 2000, আর এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 180, তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? 180 বাই 2, 90, অর্থাৎ x প্লাস ওয়াই সমান 90। ঠিক আছে, এই দুটো জিনিস থেকে আমাকে কি করতে হবে? আমাকে একটা সমীকরণ গঠন করে বা অন্য কোনো সাহায্য নিয়েও আমাকে সমাধান করতে হবে, তার x এবং y এর মানটা বার করতে হবে। ঠিক আছে, আমরা যদি মনে করি স্যার x প্লাস ওয়াই দিয়ে আছে আর এক্স ওয়াইও দিয়ে আছে, এক্স মাইনাস ওয়াই এর মান বার করতে পারবো না আলাদাভাবে? হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই তার বর্গ সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার বর্গ মাইনাস 4ab, এটা সূত্র। a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা এখানে কাজে লাগাবো। এবার দেখো এর মানটা এখানে দিয়ে আছে কত? 90, 90 স্কোয়ার মাইনাস 4 গণিত 2000, তাহলে x মাইনাস ওয়াই তার স্কোয়ার হলো। ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান 90 স্কোয়ার কত হবে? 9 9 81 মাইনাস 4 2 8, 8000। বুঝতে পারলে? তাহলে x মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান হচ্ছে দেখো 81, 8100 থেকে 8000 বিয়োগ করছে তার মানে 100, তাহলে x মাইনাস ওয়াই সমান কত হবে? বর্গমূল হবে 100।
সমান 10। এখানে প্লাস মাইনাস 10 হওয়া দরকার, কিন্তু এখানে দেখো প্লাসটাকে ধরছি, কারণ কি এখানে এক্স ওয়াই তো দৈর্ঘ্যর ব্যাপার, দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 10 হলো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই 90 জানলাম, আর এক্স মাইনাস ওয়াইটা 10 জানতে পারলাম। তাহলে এর থেকে আমরা সমাধান করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 আর এক্স মাইনাস ওয়াই সমান 10, এর সমাধান করলে কি করছি না, যোগ বলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 2x সমান কত 100। তাহলে x সমান কত হবে 100/2 সমান 50। তাহলে x সমান 50। ঠিক আছে, এবার 1 নং, এটা যদি 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাই না, মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, x প্লাস ওয়াই সমান 90। দেখো x এর মান 50 বসিয়ে দাও, 50 প্লাস ওয়াই সমান 90। তাহলে ওয়াই সমান কত হবে 90, 50টা ওই দিকে নিয়ে যাও, বিয়োগ হয়ে যাবে, ওয়াই সমান 40। ঠিক আছে, তাহলে এক্সটা কি ধরেছো দৈর্ঘ্য, তাহলে জমির দৈর্ঘ্য কত হলো, অতএব জমির দৈর্ঘ্য সমান 50 মিটার আর প্রস্থ সমান 40 মিটার। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে এটা। এরপরে আমরা আরেকটা অঙ্ক এখান থেকে দেখাই, একেবারে 9-এর অঙ্কটাই চলে যাই। ঠিক আছে, একেবারে 9-এর অঙ্কটাই আমরা চলে যাই, বাকি অঙ্কগুলো তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে। নয়টা কি বলেছে দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। ডজন আর সংখ্যা এটা পার্থক্য আছে, ডজন মানে 12টি, 3টি মানে 3টি সংখ্যা, আর ডজন মানে 12। তাহলে 1 ডজন মানে 12টা যদি হয়, তাহলে 3টি সমান কত ডজন হতে পারে সেটাও তোমরা হিসাব করতে পারো। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, 6 টাকা যদি কমে যায় তাহলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়, কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, এটা আমরা ধরে নিলাম, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম x টাকা ছিল। বুঝতে পেরেছি, ধরে নিচ্ছি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল x টাকা। তাহলে কমার পূর্বে, এবার দেখো যখন কমেছে তার মানে ভবিষ্যৎ, তাহলে এটা হচ্ছে বর্তমান, আর এটা আমরা যদি ভবিষ্যতে দাম করি, তাহলে ভবিষ্যতে প্রতি ডজন, যদি ভবিষ্যতে মনে করি প্রতি ডজন কলমের দাম কত হবে, দেখো 6 টাকা কমে যাচ্ছে, 6 টাকা কমে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে এটা কি বর্তমানে দাম ছিল, এটা ভবিষ্যতে হতে পারে 6 টাকা কমলে, তাহলে x মাইনাস 6 টাকা। ঠিক আছে, তাহলে আগে ছিল দাম x টাকা, পরে x মাইনাস 6 টাকা হয়েছে প্রতি ডজনের দাম। 1 ডজন মানে হচ্ছে 12টি, তাহলে 3টি কলম বেশি পাওয়া যায়, তাহলে 3টি মানে কত ডজন, 3/12 ডজন। আমরা এখানে হিসাবটা করছি সব ডজনে হিসাব করছি, বুঝতে পেরেছো, তাহলে 3টি মানে 3/12 ডজন। এবার আমরা সমীকরণটা লেখার চেষ্টা করি, সমীকরণটা কেমন হবে, যখন দাম কমছে তখন আমরা বেশি পেন পাচ্ছি, তাই না, যখন দাম কমছে তখন আমরা বেশি পাচ্ছি, যখন দাম বেশি ছিল তখন আমরা কি
দাম যখন বেশি ছিল তখন তো আমরা বেশি পেন পেতাম না, 12টাই পেতাম। তাহলে এই যখন এক্স টাকা দাম ছিল তখন 12টাই পেয়েছিলাম, যখন এক্স মাইনাস 6 টাকা প্রতি ডজনে হয়েছে তখন আমরা 3টি বেশি পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে যখন আমরা বেশি পাচ্ছি মানে কোন সময়? এই সময়টাতে। তাহলে আমরা সমীকরণটা লিখব এখানে মোট দাম। মোট দাম বলতে কত টাকা? দেখো বলেছে 30 টাকায়। তাহলে মোট 30 টাকা নিয়ে তুমি বাজারে যাচ্ছ, তাহলে এই 30 টাকায় আমি কতগুলো পাবো? আগে কতগুলো পাবো আর এখন কতগুলো পাবো? না আগে বলতে কমার পূর্বে, আর ভবিষ্যতে কতগুলো পাচ্ছি মানে এখন কতগুলো পাচ্ছি। তাহলে এক্স মাইনাস 6 টাকা, এই এক্স মাইনাস 6 টাকা দিয়ে আমরা যদি ভাগ করে দিই, এটা হচ্ছে এক 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 ডজন কলমের দাম। তাহলে এক ডজন এত টাকায় পাওয়া যাবে এক ডজন কলম, 1 টাকায় পাওয়া যাবে আর 30 টাকায় পাওয়া যাবে কত ডজন কলম, সেগুলো আমরা একবারে করতে চাইছি। তাহলে মোট টাকাকে কত টাকা ডজন হিসাবে আমরা কলমটা কিনছি সেটা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? মোট কত ডজন আমরা পেন কিনলাম বা কলম কিনলাম সেটা আমরা হিসাব করতে পারবো। তাহলে মোট টাকাকে আমরা প্রতি ডজনে কত টাকা লাগছে সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কলমের সংখ্যাটা পেয়ে যাব ডজনে, মাইনাস এটা 30 বাই, দেখো এটা হচ্ছে ভবিষ্যতে পেয়েছি, এটা কি পূর্বে কত পেয়েছিল? এক্স দিয়ে ভাগ হয়েছে, সমান কত হবে? সংখ্যাটা দেখো ডজনে বার করছি সেই জন্য 3/12 লিখবে। বুঝতে পারলে? এই সমীকরণটা বুঝতে পারলেই হয়ে যাবে। আরো ভালো জিনিসটা হচ্ছে যে এই জায়গাটা দেখবে এটাতে কোনটাতে কম আছে, এক্স না এক্স মাইনাস 6? এক্স মাইনাস 6, তাহলে এইখানে আমি বেশি পাবো, তাহলে এই জায়গাটা আগে লিখবে তারপর এটা লিখবে। হয়েছে? বুঝতে পেরেছো জিনিসটা? বুঝতে পেরে গেছি এটা? এবার দেখো এখানে যদি আমরা এক্স লসগু করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 6, ঠিক আগের অঙ্কটাও এরকমভাবেই করেছিলাম, তাই না? এখানে ছিল এক্স আর এখানে এক্স প্লাস 5, তাহলে গতিবেগ এর কি ছিল? কম ছিল সেই জন্য আগে সেটা বসেছে। এখানে দেখো দামটা কম আছে তাহলে বেশি সংখ্যায় আমরা কলমটা পাবো, ঠিক আছে, সেই জন্য এইটা আগে বসছে, এটা থেকে এটা থেকে। তাহলে দেখো 30 এক্স, এটা মিলে গেল, এক্স এর সঙ্গে 30 দিয়ে গুণ হলো, আর এটা মিলে গেল মানে 30 কে এইটা দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস 30 এক্স মাইনাস মাইনাস প্লাস 180 সমান 3/12। এটাকে তুমি যদি কাটাকাটি করো 3 একে 3, 3 4 12, ছোট করে নাও। দেখো প্লাস 30x মাইনাস 30x কেটে দিলাম, থাকলো কত না 100, এইটার সঙ্গে এটা গুণ, কোনাকুনি গুণ করে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান, দেখো 180 সঙ্গে 4 গুণ 300, 4 8 4 18 700, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এই 720টাকে আমাকে মিলিয়ে দেখতে হবে 6 কখন আসবে। 720 ভেঙে দাও, 3 দিয়ে দাও, 3 24 72, আবার 3 দিয়ে দাও, 3 8 24, আবার ধরো 5 দিয়ে দাও, 5 16 80, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2। আমরা কখন এই 6 নিয়ে আসতে পারবো? দেখো 2 2 4, এই 3 3 5 15, 3 3 5 15, দেখো 3 5 15 আর 2 3 5 15 2 গুণ করলে 30, আর এখানে 3 3 2 6 6 2 8 8 2 3 2 6 6 2 12 12 2 24, তাহলে 30 আর 24, দেখো 6 আছে আর 30 আর 24 গুণ করবে 720 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 30 বিয়োগ 24 এক্স মাইনাস 720 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস 720 সমান 0। এবার দেখো আমরা এখান থেকে এবার সমাধান
মানে এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স, তাহলে এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 30 থাকলো। আর এখানে দেখো প্লাস 24, 720-কে 24 দিয়ে ভাগ করলে 30 হবে, মানে 24 কমন যাবে, প্লাস 24 কমন নাও, তাহলে এক্স মাইনাস 30 সমান 0। তাহলে এক্স মাইনাস 30 কমন নিলাম, দেখো এক্স প্লাস 24 সমান 0। তাহলে এক্স মাইনাস 30 সমান 0, তাহলে এক্স সমান 30। আর এক্স প্লাস 24 সমান 0, তাহলে এক্স সমান মাইনাস 24। তাহলে দেখো দামটা কি, আমরা জানি দামটা ঋণাত্মক হতে পারে না, মাইনাস 24টা গ্রাহ্য নয়, এখানে শুধু লিখে দেবে গ্রাহ্য নয়। ঠিক আছে, কেন গ্রাহ্য নয় না, দাম কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব আমরা লিখতে পারি এক্স টাকাটা কি ধরেছি, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য। তাহলে এখানে লিখবে যে কমার পূর্বে প্রতি ডজন, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। বুঝতে পেরেছো তাহলে এটা? আর যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। এবার দেখো একটু একটু আলাদা রকম অঙ্কটা একটা দেখাই। দিয়ে আছে ধরো যে দুটি ক্রমিক সংখ্যার, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি 100। সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কি, এটা দিয়ে আছে যে দুটি ক্রমিক, ধনাত্মক লিখে দিই, দুটি ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100। সংখ্যা দুটি কি কি, এটা অঙ্কটা। তো আমাদের এখান থেকে জানতে হবে ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা, এটা জিনিসটা জানতে হবে। যুগ্ম সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় এবং ভাগফল একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে যুগ্ম সংখ্যা। যেমন 2, 4, 6, 8, 10, 12 এগুলো। এবার ক্রমিক মানেটা কি না, ক্রমিক মানে পর 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 পর। ধরো 2 যদি ক্রমিক যুগ্ম সংখ্যা হয়, এর পরেরটা কত হবে 4, তারপরেরটা 6, তারপরটা 8। তাহলে দেখো প্রত্যেকটার সঙ্গে 2 করে যোগ করলেই আমরা পরের ক্রমিক যুগ্ম সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমরা একটা x ধরি, তাহলে তারপরটা কত হবে x প্লাস 2, তারপরটা x প্লাস 2 প্লাস 2 মানে x প্লাস 4, তারপরটা x প্লাস 6, তাই না? তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যাগুলো এগুলোকে বলা হচ্ছে ক্রমিক যুগ্ম সংখ্যা। যদি অযুগ্ম বলা হয়, অযুগ্ম সংখ্যা যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ বলে ভাগফল পূর্ণ সংখ্যা হয় না। যেমন ধরো 3টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 1 2 1 2, তাহলে এখানে 1 দশমিকের জন্য 5 নিয়ে, তাহলে এখানে দেখো দশমিক পূর্ণ সংখ্যা চলে আসে, পূর্ণ সংখ্যা নয়, তাহলে এখানে দশমিক হচ্ছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ বলে এখানে দেখছি ভাগশেষ একটা থেকে যাচ্ছে। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা, তাই না? এই বিজোড় সংখ্যাগুলোকে আমরা বলবো অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার মধ্যে দেখো যদি মনে করি একটা 3, তাহলে তারপরটা 5, তারপরটা 7, তারপরটা হবে 9। তাহলে অযুগ্ম সংখ্যা বললে 3, 5, 7, 9 এরকম। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দেখো পার্থক্য হচ্ছে 2। তাহলে একটা অযুগ্ম সংখ্যা যদি x ধরো, তাহলে তারপরটা হবে x প্লাস 2, তারপরটা x প্লাস আবার হয়ে যাবে, তাই না? তাহলে এই অযুগ্ম সংখ্যার ক্ষেত্রেও দেখছি পার্থক্য 2। বুঝতে পেরেছো?
এবার যে ক্রমিক, যদি শুধুমাত্র ক্রমিক সংখ্যা, যে যুগ্ম বা অযুগ্ম সংখ্যা না বলে যদি ক্রমিক সংখ্যা বলে, তাহলে আমাকে তখন লিখতে হবে ক্রমিক মানে পরপর। তাহলে 1 2 3 4 5 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। তাহলে যদি একটা এক্স হয়, তাহলে এদের মধ্যে পার্থক্য দেখো 1 করে, সব 1 করে। তাহলে শুধু যদি ক্রমিক সংখ্যা বলা হয়, তাহলে একটা যদি এক্স হয়, তারপরটা হবে এক্স প্লাস ওয়ান, তারপরটা হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, আবার এক যোগ হয়ে এক্স প্লাস টু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে একটা যদি এক্স হয়, তাহলে একটা হবে এক্স প্লাস ওয়ান। তাহলে যদি শুধুমাত্র ক্রমিক সংখ্যা বলে থাকে, যুগ্ম অযুগ্ম সংখ্যা হয়ে গেলেই তখন এক্স এর সঙ্গে 2 যোগ হবে, অথবা 2 বিয়োগ করেও করতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে জানা গেল যে দুটো ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি একটি যুগ্ম সংখ্যা এক্স, তাহলে অপর যুগ্ম সংখ্যার কত হবে না, ওর সঙ্গে 2 যোগ। কারণ বললাম যুগ্ম সংখ্যার পার্থক্য হচ্ছে 2। একটা যদি 2 হয়, তারপরটা হবে 4। তাহলে একটা যদি এক্স হয়, তারপরটা হবে এক্স প্লাস 2 হয়ে যাবে, 2 করে যোগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এদের বর্গের সমষ্টি, এদের বর্গের সমষ্টি হচ্ছে 100। তাহলে আমরা শর্তে লিখতে পারো, বা প্রশ্নানুসারে, বা সমীকরণ, যা খুশি লিখবে। তাহলে সমীকরণে লিখো। সমীকরণটা কি হবে না, এদের বর্গের সমষ্টি, তার মানে এক্স তার বর্গ প্লাস এক্স প্লাস 2 তার বর্গ, এদের বর্গের সমষ্টিটা কত, 100। বুঝতে পেরেছি? তাহলে এক্স স্কোয়ার সমান, এটা স্কোয়ার করলে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বসালাম সমান 100। তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 100 সমান 0। 100টা এইদিকে নিয়ে এসে দ্বিঘাত সমীকরণের রূপ দেবো। তাহলে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 96 সমান 0। এটা যোগ করলাম, তাই না? তাহলে প্রত্যেককে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা 2 দিয়ে ভাগ বলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48 সমান 0। দেখো এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এক্স স্কোয়ার, এটা 2x, এটা মাইনাস 48, আর 0কে 2 দিয়ে ভাগলে 0 হয়ে যাচ্ছে। দেখো 48টাকে আমাকে ভেঙে 2 আনতে হবে। তাহলে 48, দেখো 6 8 48, 8 6 48, 8 মাইনাস 6 সমান 2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 6x মাইনাস 48 সমান 0। এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 8 মাইনাস এখান থেকে 6 কমন নাও, তাহলে x প্লাস 8 সমান 0। তাহলে এখান থেকে কমন পাচ্ছি কি না, কমন পেলাম, দেখো x প্লাস 8 দু জায়গাতেই আছে, আর x মাইনাস 6 সমান 0। তাহলে x প্লাস 8 সমান 0 হতে পারে, তাহলে x সমান মাইনাস 8, আবার x মাইনাস 6 সমান 0, তাহলে x সমান 6 হয়েছে। দেখো এখানে বলেছি ধনাত্মক সংখ্যা, তাহলে এটা গ্রাহ্য নয়, এটা লিখে দেবে গ্রাহ্য নয়। কেন না, ধনাত্মক সংখ্যা বলেছি। ঠিক আছে? তাহলে x সমান 6, তাহলে xটা কি ধরেছি, একটি সংখ্যা, একটি যুগ্ম সংখ্যা। অতএব একটি যুগ্ম সংখ্যা সমান 6, আর অপর যুগ্ম সংখ্যা সমান কত হবে, 6, মানে x প্লাস 2 মানে 6 প্লাস 2, 6 প্লাস 2 সমান 8। বুঝতে পারলে? এই ধরনের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। যদি এখানে ধনাত্মক বা কোনো সংখ্যা না বলতো, তাহলে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100 যদি বলে, ধনাত্মক যদি না বলে, তাহলে দুটো মানই গ্রাহ্য হবে। বুঝতে পেরেছো? তখন আমাকে লিখতে হবে x সমান মাইনাস 8 যদি হয়, তাহলে অপর বীজটি হবে, একটা যদি মাইনাস 8 হয়, তাহলে অপর বীজটি হবে মাইনাস 8 প্লাস 2 সমান মাইনাস 6। বুঝতে পেরেছো? তাহলে একটা মাইনাস 8 হলে আর একটা হবে মাইনাস 6, অথবা একটা যদি 6 হয়, তাহলে আর একটা হবে প্লাস 8, প্লাস 6 হলে আর একটা হবে প্লাস 8। অর্থাৎ তখন 4টে সংখ্যা উত্তর হবে, তখন 4টে সংখ্যা উত্তর হবে। যদি ধনাত্মক বা ঋণাত্মক এই শব্দটা না লেখা থাকে,
তাহলে 4টে উত্তর হবে, আর ধনাত্মক সংখ্যা হলে শুধুমাত্র 2টোই উত্তর হবে, বা ঋণাত্মক যদি বলা হয় তাহলেও 2টো উত্তর হবে। বুঝতে পেরেছো? ঋণাত্মক বলে তখন এইটা ধরবে, এটা গ্রাহ্য নয় লিখে দেবে। বোঝা গিয়েছে এটা? এই ধরনের অঙ্কগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা মানে কোনগুলো বললাম না, একটা যদি এক্স হয় তার পরেরটাই হবে কি x+1। ক্রমিক সংখ্যা মানে তার পরের সংখ্যাটাই। আর যুগ্ম সংখ্যা বললে 2 যোগ হবে, অযুগ্ম সংখ্যা বললেও 2 যোগ করবে। বুঝতে পেরেছো? এখানে দেখবে একটা দিয়ে আছে অঙ্ক, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143.43 হলে সমীকরণ গঠন করবে এবং তার সমাধান করবে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে আমরা ধরলাম একটা সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা হবে x+2। এদের গুণফল বলেছে, তাহলে x × x+2 সমান 143 লিখবে। এই জায়গা থেকে তার সমীকরণ গঠন করে সমাধানটা করার চেষ্টা করবে। ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমরা সামনের ক্লাসে আরও কয়েকটা এই সমীকরণের সমাধান তোমাদের সামনে ক্লাসে তোমাদের আলোচনায় থাকবো। তারপরেই আমরা কোষে দেখি 5-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনায় থাকবো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।